মানে কিছু মানুষ আমাদেরকে মানে ইদানিং বলার চেষ্টা করে, আপনারা বসে আছেন কেন, আপনারা পালায় আছেন কেন, কলকাতায় আপনারা বিদেশে যায় বসে আছেন কেন? না ভাই, যারা পালিয়ে, এরা কেউ পালায়নি, বিদেশে বসে আছে না বিদেশে দাঁড়িয়ে আছে না কাজ করছে, এই প্রশ্নের জবাবদিহিতা তো সবাইকে করার প্রয়োজন নেই। আজকে বাস্তবতা আমরা জানি। আজকে যদি কেউ যারা কাজ করছে তারাই প্রশ্ন করে না, যারা কাজ করে না তারা জবাবদিহিতার সম্মুখীন করেছে। জবাবদিহিতা আমাদেরকে নয়, জবাবদিহিতা ইউনূসের কাছে করে। প্রত্যেকের ছোট ছোট শক্তিগুলো আমাদের পেছনে ব্যয় না করে ব্যয় করেন ইউনূসের পিছনে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মীদের মধ্যে অনেক দুষ্কৃতিকারী থাকতে পারে, তারা কি ইউনূস বাহিনীর চেয়েও খারাপ? যদি এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পান তাহলে সেভাবে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, আমাদেরকে হতাশ করবেন না, আমাদের জন্য দোয়া করবেন, অনুপ্রাণিত করবেন। আমরা আর জনগণকে সাথে নিয়ে বলাতে আমার ওই ভাই বলছিলেন যে এটা তো আওয়ামী লীগের একার যুদ্ধ। না, এটা আওয়ামী লীগের একার যুদ্ধ না, এটা মুক্তিযুদ্ধের যুদ্ধ। ব্যক্তিগতভাবে আমার মতো অনেকেই আছে, আমরা কখনো প্রকাশ্যে বলিনি, বাড়ি ভাই আপনার সাথে বহুদিন শো করেছি, কখনো কিন্তু বলিনি যে আমি এই এক বছরে কি কি হারিয়েছি, আমাদের ছাত্রলীগের ভাইরা কি কি হারিয়েছে বলেনি, বলবে না ওরা। আওয়ামী লীগ থেকে কি পেয়েছি কি পাইনি সেই হিসাব করার সময় এখন নয়। দলের সুসময় যদি আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হতে পারি, এই দুঃসময় হতে হবে। উনি বললেন রাজনৈতিক বক্তৃতা, না এটা রাজনৈতিক বক্তৃতা না, এটা বাস্তবতা। উনি পারছেন না, কিন্তু আমরা মিছিল করব, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে হামলা মামলার শিকার হব। আপনার কাছে একজন এখানে প্রশ্ন রেখেছেন, এসব বড় বড় কথা বলে কোনো লাভ নেই, দেশ পুরোটা পাকিস্তানের দখলে চলে গেছে, সশস্ত্র সংগ্রাম ছাড়া এই দেশের উদ্ধার সম্ভব না। উনাকে আমি একটা কথা বলতে পারি যে উনি কি রেডি আছেন নিজে? উনার সাথে কতজন কর্মী আছে? উনাকে ডাক দিলে উনি যদি সশস্ত্র সংগ্রাম পরশুদিন সকালবেলা শুরু করি, উনি কি 500 কর্মী নিয়ে আসবেন নূর হোসেন চত্বরে? কথার কথা, উনি এই অনুষ্ঠান চলাকালীন সময় উত্তর দিক। সবাই বলে সশস্ত্র সংগ্রাম করতে হবে, আসেন আপনারা পরিকল্পনা করেন। উনি পারবেন, উনি প্রস্তুত কিনা? আমি প্রস্তুত। তখন সশস্ত্র সংগ্রাম হবে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমাকে আপনি রাস্তায় পাবেন যদি ততদিন বেঁচে থাকি। যিনি প্রশ্ন করেছেন উনি আসবেন না, এখন প্রশ্ন করার সময় না, এখন কাজ করার সময়। আমি ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুতি নিয়েছি, সময় হলে আমরা যুদ্ধ করব। সশস্ত্র যুদ্ধ করতে হবে নাকি সশস্ত্র যুদ্ধ না করে কৌশলে রাজনীতি করতে হবে সেটা আমরা বুঝবো। আজকে সার্জিস কি বলেছিল, আমরা 5 তারিখে সফল না হলে সশস্ত্র যুদ্ধ করতাম। কেন রে ভাই সশস্ত্র যুদ্ধ করতে হবে এই কথা তারা বলবে? আমাদের যদি প্রয়োজন হয় সশস্ত্র যুদ্ধ হবে। মুক্তিযুদ্ধ তো সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত, প্রয়োজন হলে হবে। কিন্তু এই ওনারাই তো বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধের কৌশল ওনারা জানেন, আমরা তো ওনাদের থেকে শিখেছি, ওনারাই আমাদের নেতৃত্ব দেবেন। আজকে মুক্তিযোদ্ধাদের কেন ইউনূসের এত ভয়? কারণ ইউনূস মুক্তিযোদ্ধা না। ইউনূসের তো তখন বয়স ছিল মুক্তিযুদ্ধ করবার, করেনি তো। আজকে ইউনূসের সাথে যারা আছে তারা তো যুদ্ধাপরাধীর সন্তানরা, যুদ্ধাপরাধীর পরিবাররা, তারা তো মুক্তিযুদ্ধকে পাল্টে দিতে চায়, সংবিধান পাল্টে দিতে চায়। তাদের আঘাত তো বাংলাদেশ আওয়ামী লীগ না, একমাত্র নয়। বাংলাদেশ আওয়ামী লীগকে সরাতে পারলে এই মুক্তিযুদ্ধ, সংবিধান সবকিছু পাল্টে ফেলা সম্ভব। কিন্তু সেটা কি সম্ভব বাংলাদেশ আওয়ামী লীগকে সরানো? কোনোদিন না। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড। এই আলোচনার শুরুতে আপনি বলেছেন দেশে অনেক আলোচনা, অনেক কিছু, কিন্তু যেগুলো পালিয়ে যেতে পারে, এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে এর মাঝে সে পালিয়ে যেতে পারে? হ্যাঁ, পালিয়ে যেতে চাইবেন, কিন্তু আমার বাস্তবতায় মনে হয় যে পালিয়ে যাওয়া বোধহয় সম্ভব হবে না। আপনারা কি আটকাবেন এয়ারপোর্টে? জি জি, আপনারা কি এয়ারপোর্ট পাহারা দিবেন যাতে পালিয়ে যেতে না পারে? না না, আমরা তারা যেভাবে আমাদেরকে বিভিন্ন তারা যেভাবে করেছে তাদেরকে আমরা কখনো অনুসরণ করতে চাই না, তারা অনুসরণ যোগ্য নয়। তারা যেভাবে এয়ারপোর্ট, বর্ডার, বিভিন্ন জায়গায় যেভাবে রাস্তায় রাস্তায় যেভাবে
মারধর করেছে, যেভাবে টেনে হিচড়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, সেটা আমাদের মধ্যে নেই, কারণ আমাদের ডিএনএ তে সেটা নেই, এটা তাদের ডিএনএ তে আছে। তারা তো পাকিস্তান হানাদার বাহিনীর ডিএনএ, যে একজনকে একটা মুক্তিযোদ্ধাকে মারবার পর খুঁচিয়ে খুঁচিয়ে সেটাকে বিকৃত করেছে, ওই ডিএনএ ওই জিন তাদের মধ্যে। তো আমি মনে করি যে আমাদের রাজনীতিটা তো রাজনৈতিক কৌশলে হবে, তো সেই রাজনৈতিক কৌশল যখন সফল হবে, বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধানকে শ্রদ্ধা করে, আইনকে শ্রদ্ধা করে, এবং সেই আইনের বিচারে রাষ্ট্রদ্রোহীদের বিচার যেভাবে হওয়া উচিত সেভাবেই হবে। আপনি দেখেন বঙ্গবন্ধু হত্যার বিচার করবার সময় কিন্তু বঙ্গবন্ধু কন্যা দীর্ঘ সময় নিয়েছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। যুদ্ধাপরাধীর বিচারও কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুরো সঠিকভাবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছেন। তো বাংলাদেশ আওয়ামী লীগ চাইলে অনেক আইন বিরোধী, সংবিধান বিরোধী কিংবা মেট্রোকুলাসলি তারা যেভাবে লাশের রাজনীতি করেছে সেটা করতে পারে, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করতে চায় না। সেটা করতে চায় না বলেই ওরকম 5 লক্ষ লোক এনে হঠাৎ করে সবাইকে দিয়ে সশস্ত্র সংগ্রামে নামিয়ে দিল, যে যাও সবকিছু ভাঙচুর করে সবাইকে নামিয়ে ফেলো। এই যুদ্ধটা বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসের মধ্যে নেই, করতে চাই না। তাই আমরা আমাদের কোনো কিছু পাহারা দিতে হবে না, আইন তাদেরকে আটকাবে। আইনের মধ্যে যে জায়গাগুলো আশ্বাস দিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন, এটা হচ্ছে ছোট করে বলা যায়। এইটাতে আসলে আমরা যদি বলেন, আমাদের এটাতে আসলে শোষিত হওয়ার কিছু নেই, কারণ 5ই আগস্ট থেকেই উনি তো আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছেন এবং বলেই যাচ্ছেন উনি দেখবেন, উনি সহ্য করবেন না, মব ইত্যাদি 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 এসব বলেছেন। আর প্রধান উপদেষ্টা তো বাংলাদেশে যে মব হচ্ছে সেটা উনি তো স্বীকারই করেন না, কারণ এই মব জঙ্গি বাহিনী তো তার, এবং আমরা দেখলাম এই মব জঙ্গি বাহিনী সেনাবাহিনী কর্তৃক পৃষ্ঠপোষকতাটা পেয়েছে, নিরাপত্তা পেয়েছে। কাজেই মব নিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আরো অ্যাক্টিভ করা হবে বা আইন শৃঙ্খলা ঠিক করা হবে, মব হবে না, সন্ত্রাস হবে না, লাশ হবে না, এসব কথাবার্তা আমার কাছে মনে হচ্ছে এগুলো আসলে এমনি বলার মতো কথা, কথার কথা। গসিপ আছে, অনেক গুজব ছিল যে আবার কি 111 হচ্ছে নাকি সেনা শাসন হচ্ছে, প্রধান উপদেষ্টা পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন, এরকম অনেক রকমের গুজব গুঞ্জন গত 2 দিন ধরে চলছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে জনগণের কাছ থেকে শুনে, এবং এরকম একটা পরিস্থিতি দিকে কেন গেল, এবং আবারও ইমার্জেন্সি মিটিং হয়েছে, বৈঠক হয়েছে আওয়ামী লীগকে আবারও নিশ্চিহ্ন করবার জন্য। অর্থাৎ যখন দেখা গেছে যে মুক্তিযোদ্ধারা সংগঠিত হচ্ছে, যখন দেখা গেছে সাধারণ শিক্ষার্থীরা মব বাহিনী, জঙ্গি বাহিনী, শিবিরকে প্রতিহত করছে, যখন দেখা গেছে যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ করছে, তখন দেখা গেছে যে মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য, স্বাধীনতা লঙ্ঘনের জন্য, মুক্তিযোদ্ধাদের অপমান করবার জন্য এবং মব বাহিনীকে কিছু না বলে মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা, এই সকল কিছু মিলে জনগণের পালসের জায়গায় যেটা দেখা গেছে যে জনগণ ধীরে ধীরে কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে এবং জনগণ জবাব দেওয়া শুরু করেছে। আগে যেটা ছিল জনগণ জবাব দেয়নি, এখন জনগণ জবাব দিচ্ছে, এবং এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, ইউনূসের পক্ষ থেকে যেটা এখন বোঝা যাচ্ছে যে ইউনূস, এনসিপি, এবি পার্টি, জামাত, হিজবুত তাহরির বা তারা ছাড়া বাকি সবাই হচ্ছে আওয়ামী লীগ। মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ, বাংলাদেশের সমর্থকরা আওয়ামী লীগ, গ্রামবাসী আওয়ামী লীগ, কখনো কখনো বেকায়দায় পড়ে পুলিশকে আওয়ামী লীগ বলছে, সেনাবাহিনীকে আওয়ামী লীগ বলে ফেলছে। তো সেখানে এক ধরনের ইঙ্গিত পাওয়া যায় ইউনূসের পতনের একটা ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছি আমরা সবাই জনগণ। সেই জায়গায় থেকে হয়তো আবারও একটা চেষ্টা চলছে ঘুরে দাঁড়ানোর, আমার কাছে সেটাই মনে হয়। আর সেনাবাহিনী এত বড় একটা প্রতিষ্ঠান, আমি গুজবকে প্রাধান্য দিয়ে সেনাবাহিনী সম্পর্কে কোনো কটূক্তি করতে চাই না। ঢুকে পাচ্ছি, আওয়ামী লীগের অফিস তো নিশ্চিহ্ন, 32 নম্বর ভবনটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, এখন জাতীয় পার্টি টার্গেট। আপনার কি মনে হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে এবং তার অফিসটাও তালাবদ্ধ হয়ে যাবে?
দেখেন, জাতীয় পার্টি মানে হচ্ছে তারা এখন ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ না হলেও আওয়ামী লীগ সমর্থিত রাজনৈতিক দল এবং মুক্তিযোদ্ধারাও সংগঠিত হতে পারে 14 দল হিসেব করে। তারা ভাবছে যে যদি এই সবকিছু মিলে একটা আওয়ামী লীগ হয়, কিংবা আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত যদি কিছু হয়, তো সেই ভয়টা তাদের আছে। তারা শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভয় কাটছে না তাদের। আওয়ামী লীগ সমর্থিত অন্য রাজনৈতিক দল বা আওয়ামী লীগ জোটের অন্য রাজনৈতিক দল বা মুক্তিযোদ্ধারা হয়তো একটা রাজনৈতিক দল করে ফেলতে পারে, এই সকল আতঙ্কে কিন্তু তারা এই চেষ্টাটা করছে। এবং এখানে শুধু জাতীয় পার্টি না, আওয়ামী লীগ জোট অন্যান্য যারা আছে সকলকে নিষিদ্ধ করবার এক ধরনের ইঙ্গিত কিন্তু আছে। আর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে যেহেতু মানে আজকে পর্যন্ত আমরা দেখলাম যে পুরো যুদ্ধটা তাদের শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না। এই যুদ্ধটা হচ্ছে, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে হতো তাহলে মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্থাপনার প্রতি আঘাত হতো না। তারা সবসময় আমরা শুনেছি যে মুক্তিযুদ্ধকে আমরা কুক্ষিগত করে রেখেছি, বঙ্গবন্ধুকে আমরা কুক্ষিগত করেছি, জয় বাংলাকে আমরা কুক্ষিগত করেছি। তো আমরা কুক্ষিগত করেছিলাম, এখন তো আমরা নেই। তাহলে তারা কেন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে পারলো না? তারা কেন মুক্তিযোদ্ধাকে ওন করলো না? তারা বরণ করে নিল না? তারা কেন বঙ্গবন্ধুকে তাদের উচ্চ শিরে দাঁড় করালো না? তারা কেন বাংলাদেশের সংবিধানকে, বাংলাদেশের স্বাধীনতা পতাকা, জাতীয় সঙ্গীতকে তারা ধারণ করতে পারছে না কেন? সবকিছুর আসল কথা হচ্ছে তাদের রাগ শুধু বাংলাদেশ আওয়ামী লীগের ওপরে নয়। বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধকে রক্ষা করে, বাংলাদেশ আওয়ামী লীগ ৭১কে ধারণ করে, বাংলাদেশ আওয়ামী লীগ সংস্কৃতিকে ধারণ করে, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতাকে ধারণ করে, এবং সেটাই হচ্ছে তাদের রাগ। এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাদের আঘাত, তাদের রাগ, তাদের বিরোধিতা হচ্ছে ওই মুক্তিযুদ্ধের উপর। যে কারণে কিন্তু তারা বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে মুক্তিযুদ্ধকে গ্রহণ করেনি। এখন তারা বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু একমাত্র গেট কিপার ছিল, রক্ষক ছিল, দারোয়ান ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, ওই মুক্তিযুদ্ধের ঘরে কাউকে ঢুকতে দেয়নি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করতে দেয়নি। এখন ওই বাংলাদেশ আওয়ামী লীগকে সরিয়ে এখন একটু একটু করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, যে কথা স্পষ্ট করে ইউনূস বলেছিল প্রথম সাক্ষাৎকারে। তো সেই কারণে কিন্তু মানে আমার মনে হয় এখন এটা স্পষ্ট হয়ে গেছে, বিরোধিতাটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ৭১-এর বিরুদ্ধে, এবং সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের সরাতে হবে। এখন ভয়টা তাদের ওখানে, যদি মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে যায়, যদি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত রাজনৈতিক দল একত্রিত হয়, সে কারণে ধীরে ধীরে সব রাজনৈতিক দলের অফিস ভাঙবে, পূর্বে নিষিদ্ধ করবে, এই আলোচনা পর্যালোচনাগুলো সামনে চলে আসবে। এবং ইতিমধ্যেই তাজুল ইসলাম সে কথাগুলো বলেছে। আওয়ামী লীগের দুটো মিছিল সর্বশেষ রাজধানী ঢাকায়, একটা গুলিস্তানে, এরপর ধানমন্ডি ২৭-এ। আওয়ামী লীগের গত মাসে ৫ আগস্টের পরে ঢাকায় সম্ভবত সবচেয়ে বড় মিছিলগুলোকে আপনারা কিভাবে দেখেন? মানে আমি আসলে আমার নেটওয়ার্কের জন্য মাঝে মাঝে কেঁপে যাচ্ছে। মানে ঢাকায় যে মিছিলগুলো হয়েছে সেগুলো কি বলছিলেন প্রশ্নটা? সেই মিছিলটা অংশগ্রহণ শুরুতে মিছিলে যারা অংশ নিয়েছিল তাদের কাছে আমরা শুনেছি মিছিল যখন শুরু করে তারা ১৫-২০ জনের মিছিল ছিল, সেইটা মুহূর্তে কিন্তু মিছিলটা সহস্র হয়ে গেছে। মিছিলটা এটা হঠাৎ আপনার কাছে ফিরে আসছে মানুষগুলা? সেটা তো বটেই, কারণ যে প্রথম কিন্তু আমরা এই বিস্ফোরণটা দেখেছি গুলিস্তানে, এবং সেই দিনটা আপনি চিন্তা করেন, সেদিন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার এসছে। ইসাকদার আমাদের জাতীয় পতাকার সামনে দাঁড়ানো, আশ্চর্যজল ভাবে বাঙালি জাতিকে বলছে তোমাদের মন পরিষ্কার করো, কত উদ্ধত। এবং তার পাশে দাঁড়িয়ে বিএনপি রাজনৈতিক নেতারা হাত মিলাচ্ছেন, এনসিপি হাত মিলাচ্ছে, আর ইসাকদার বড় বড় কথা বলছে। বাংলাদেশের প্রশ্নে পাকিস্তানের সাথে এখনো অমীমাংসিত অনেক কিছু রয়ে গেছে।
তারা তো এখন পর্যন্ত মাফ চায়নি, ক্ষমা চায়নি। তারা আমাদের সাথে তো সকল কিছুর মীমাংসা হয়নি, লেনদেন কিছুই হয়নি। এখন তার সেইখানে দাঁড়িয়ে যখন বলছে যে মন পরিষ্কার করতে হবে, এবং সে অধ্যত দেখে বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা কিন্তু নিজেকে দমন করতে পারেনি, তারা রাস্তায় নেমে এসেছে এবং সেই সাথে সাধারণ জনগোষ্ঠী নেমে এসেছে। এবং একই ঘটনা ঘটেছে ধানমন্ডি 27-এও, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যতগুলো মিছিল হয়েছে এভাবে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ যুক্ত হয়েছে। এখন এটা কারো কাছে ভালো নাও লাগতে পারে, কারো কাছে মনে হতে পারে আগে বসে বসে লিখতে হবে, ভাবতে হবে, কমান্ডো গঠন করতে হবে, তারপরে যুদ্ধের ঘোষণা হবে, তারপরে মিছিল হবে। যুদ্ধ তো তেমন নয়। আপনার সাথেই আমাদের একজন তিনি বলছিলেন, আমি বিদ্যুৎ চলে যাওয়ায় আমি সেইখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে থেকে ওনার অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। মিছিলে ওনার ক্ষোভ ছিল যে মিছিল, ছোট ছোট মিছিল হবার পর কেউ কেউ বিপদে পড়ে, যে কেউ কেউ বিপদে পড়ে সেই ছেলেগুলো, সেই মেয়েগুলো তো বাংলাদেশের জন্য এই যুদ্ধে নিজেকে নামিয়েছে, নিজেকে অবতীর্ণ করেছে। সে তো মনে করে যে বাংলাদেশের জন্য সেই যুদ্ধটা করতে চায়। দেখেন, আমরা কিন্তু অনেক কিছু হতে পারবো। আমি অভিনেত্রী হয়েছি, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, আপনি সাংবাদিক হয়েছেন, আমরা এক একজন এক একটা কিছু হয়েছি, কিন্তু আমরা কোনোদিন এই জীবনে মুক্তিযোদ্ধা হতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে আমার বাবা, আমার চাচা এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমার মনে হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি। তো আমার এই যে সুযোগ ঘটছে বাংলাদেশের জন্য কিছু করা এবং সেই সকল মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধ করা, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরেকজন জন্ম নিবে না বাংলাদেশে, পৃথিবীতেও জন্ম নিবে না। তিনি জন্ম না নিলে এই বাংলাদেশ হতো না, আমি হতাম না। আজকে আমার সুযোগ এসেছে, আমি মনে করি আমি সৌভাগ্যবান যে আমি এই সুযোগটা পেয়েছি এরকম একটা যুদ্ধে যাবার। হ্যাঁ, আমার দুর্ভাগ্য যে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে, বাংলাদেশে লাঞ্ছিত হচ্ছে, বাংলাদেশ রক্তাক্ত হচ্ছে, এমন দুঃসময় দেখছি। কিন্তু আমি সৌভাগ্যবান ওই জায়গায় যে আমি এই যুদ্ধটা করবার জন্য প্রস্তুতি নিতে পারছি। এই ব্রত নিয়েই তো আমাদের ছেলেরা মিছিলে নেমেছে। ওই মিছিলের কোনো মুখ, আপনি অনেক ছাত্রলীগের ছেলেদের নিয়ে অনুষ্ঠান করেছেন, কোন ছেলে কি আপনাকে বলেছে যে আমি মিছিলে গেছি, এটা আমার ভুল হয়েছে, আমি এখনো আওয়ামী লীগের জন্য কাজ করছি, আমার ভুল হয়েছে? এই কথাটি একটি রাজনৈতিক কর্মীও বলবে না বাংলাদেশ আওয়ামী লীগের। সে খেতে পায় না, সে থাকতে পারছে না, তার নিরাপত্তা নেই, সে হামলার শিকার, মামলার শিকার, তার চিকিৎসার খরচ নেই, কিন্তু তারপরও সে যুদ্ধ থেকে নিজেকে সরাবে না। কাজে আমার ওই ভাইটি যে বলেছেন যে অনেক দুর্নীতিবাজ আছে, অমুক আছে, তমুক আছে, উনি বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যবচ্ছেদ করেছেন। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন? একটা বাড়িতে যদি 5 ভাই বোন থাকে, 5 ভাই বোনের মধ্যে একজন একটু লোভী থাকে, একজনের একটু সমস্যা থাকে, সব মানুষ সমান না। কোটি কোটি মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। থাকতে পারে দুর্নীতিবাজ, চোর থাকতে পারে, খারাপ লোক থাকতে পারে, থাকতেই পারে, এটাই স্বাভাবিক। এবং যারা খারাপ, যাদেরকে শাস্তি দিতে হবে, সেই শাস্তিটা কি আজকে দিতে হবে? আজকে আমার শত্রুকে, আজকে আমার শত্রু হচ্ছে ইউনূস, আজকে আমার শত্রু হচ্ছে 1971-এর পরাজিত শত্রুরা। আমি কিন্তু সেই শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আমি কি করছি, আমার দলে কে কে খারাপ, আমি কিন্তু সেই ইতিহাস নিয়ে বসে পড়লাম এবং তাদেরকে ব্যবচ্ছেদ করা শুরু করলাম। এবং জাতির সামনে, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের সামনে প্রমাণ করছি বারবার। আমার সে ভাইটি বারবার উচ্চ স্বরে বললেন যে এরা অমুক 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 অমুক, এরা পালিয়ে গেছে, এদেরকে বাদ দিতে হবে। বাদ দেওয়া অনেক সহজ, জুড়ে রাখা কঠিন কাজ। আর বাদ দেওয়ার এখতিয়ার তো বঙ্গবন্ধু কন্যার। বাংলাদেশ আওয়ামী লীগের একটা গঠনতন্ত্র আছে, উনি এই যুদ্ধে কোন কোন অস্ত্র কিভাবে ব্যবহার করবেন এটা উনার সিদ্ধান্ত। আমরা তো উনার অস্ত্র, আমি একটা উইপেন, আপনি একটা উইপেন, সবাই আমরা এক একটা অস্ত্র। আমরা তার কাছে সকলেই কর্মী, উনি সকল কর্মীকে কাজে লাগাবেন। একটি যুদ্ধে সকলকে প্রয়োজন। আমরা তো এখন এরকমও আছে যারা জুলাই মাসে আমাদেরকে সমর্থন করেনি, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল রাজপথে। সেই মানুষটি যখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছে, আওয়ামী লীগের পক্ষে বলছে, বাবা আওয়ামী লীগের পক্ষে বলছে না, কিন্তু বাংলাদেশের পক্ষে বলছে, আমরা তো সেই মানুষটিকে বর্জন করছি না। যুদ্ধে সবাইকে প্রয়োজন। বর্জন করার জন্য উনি পরিকল্পনার কথা বলছেন। আমি মনে করি যে উনার হয়তো অনেক ব্যক্তিগত লস হয়েছে,
উনি সেটা জানেন, কিন্তু উনি জানেন না আমাদের কি লস হয়েছে। মেজর সাদিক নামে একজনকে গ্রেপ্তার করা হলো এবং বলা হলো যে সে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন রকম মিটিং করছে ও কর্মশালা করছে এবং 25,000 লোককে ট্রেনিং দিচ্ছে। আচ্ছা, 25,000 লোককে যদি ট্রেনিং দেয় বাংলাদেশের মাটিতে, যে মাটিতে জয় বাংলা চিন্তা করে, মানে কারো মাথায় জয় বাংলা আছে, সেই মানুষটাও দেশে নিরাপদ না, সেই দেশে শেখ হাসিনার পক্ষে কিংবা সজীব ওয়াজেদ জয়ের পক্ষে জনমত গঠন করা হচ্ছে এবং 25,000 লোককে ধাপে ধাপে ট্রেনিং দেওয়া হয়েছে। তা গোয়েন্দা সংস্থার কাছে ছিল না, রিপোর্ট ছিল না। রিপোর্টটা তখন আসলো যখন গোপালগঞ্জের মতো ঘটনা ঘটলো এবং যেখানে সেনাবাহিনীর ভূমিকা ভীষণভাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত হলো। আর রিপোর্টার্স ইউনিটির যে ঘটনাটা, এইটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা এই সরকারের আছে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে যে তারা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করবে, অপদস্থ করবে, মেরে ফেলবে, লাশ গুম করে ফেলবে, পুকুরে নদীতে লাশ ফেলে দিবে, এগুলো সবকিছু 5 আগস্টের পর থেকে হচ্ছে। 5 আগস্টে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ভেতর দিয়ে শুরু, ধানমন্ডি 32 নম্বরে আগুন দেয়া, বেগম রোকেয়ার ভাস্কর্য, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য, এমনকি সেনাবাহিনীর স্থাপনা 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্যও কিন্তু 5 আগস্টের পরে ভেঙে দেওয়া হলো। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে, তাদেরকে ঘর থেকে ডেকে এনে এমন ভাবে অপদস্থ করা হয়েছে যে তারা আত্মহত্যার পথও বেছে নিতে চেয়েছিল। এগুলো আমরা দেখেছি। সুতরাং লতিফ সিদ্দিকী সহ যে মুক্তিযোদ্ধাদের যে একটি মিটিং, সেই মিটিং এ আক্রমণটাকে আমি আলাদাভাবে কিছু দেখছি না। এটাই দেখছি যে তারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসটা যে 54 বছরের যে স্বাধীনতা পরবর্তীতে যে বাংলাদেশের ইতিহাস, সেই স্বাধীন বাংলাদেশটাকে আবার তারা ইউটার্ন করিয়ে 25শে মার্চের আগে নিয়ে যাচ্ছে, অর্থাৎ 1971 সালে নিয়ে যাচ্ছে। তার মানে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বয়স কিন্তু প্রায় সকলেরই 70 কিংবা তদূর্ধ্ব। অর্থাৎ 54 বছরের মুক্তিযুদ্ধ, কোন মুক্তিযোদ্ধা যদি 14 বা 16 বছরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে তাহলে তাদের বয়স 70 এবং 70 ঊর্ধ্ব। লতিফ সিদ্দিকীর বয়স 85-র উপরে, 86 বছর বয়স। এই মুক্তিযোদ্ধাদেরকে যদি তারা কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে ঘরে বন্দি করে রাখতে পারে, তাহলে এই যে বাংলাদেশটাকে ইউটার্ন করে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া এবং 71কে একটি ইস্যু বলা কিংবা 71কে একটি ডিল বলা, এই প্রক্রিয়াগুলো তাদের জন্য সহজ হয়। নুরুর ঘটনাটা ঘটেছে কিন্তু আমার মনে হয় অন্য কারণে। কারণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়ায় বর্তমান সরকার আছে, কারণ তারা জানে যে আওয়ামী লীগের যে 35 থেকে 40% ভোট যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে, এবং যদি নির্বাচন হয় এবং নির্বাচন করতে না পারে, তাহলে এই ভোটগুলো কারা পাবে? বিএনপি তো, জামাত নিশ্চয়ই পাবে না, ইসলামিস্টরা ইসলামী জঙ্গি গোষ্ঠীরা পাবে না, কারা পাবে? বিএনপিও পাবে না। বিএনপি মুক্তিযুদ্ধের ন্যারেটিভ থেকে সরে এসে বাংলাদেশে মাটিতে আবারও তারা ক্যান্টনমেন্টে তৈরি মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতিবিদদের নিয়ে দল গঠন করা একটি রাজনৈতিক দল বিএনপি। সেই বিএনপির এইবার সুযোগ এসেছিল মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর, মানুষের পক্ষে দাঁড়ানোর। তারা দাঁড়ায়নি, তারা জামাতের সঙ্গে গিয়েছে। এবং আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগের যদি কেউ আক্রমণ করতে আসে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে। এটি ফখরুল ইসলামের মতো একজন রাজনৈতিক নেতার মুখ থেকে আমরা আশা করিনি, বা মানে এটা আমাদের কল্পনাতেও আসেনি। তার মানে বিএনপির চরিত্র উন্মোচিত। তাহলে এই যে নৌকার ভোট, এই ভোটগুলো কোথায় যাবে? এই ভোটগুলো কিন্তু এরশাদের ভাইয়ের অধীনে যে জাতীয় পার্টি কিংবা আনোয়ার হোসেন মঞ্জু যে ধমক দিয়ে বলেছে যে তোমরা শিশুরা, তোমাদের হাতে দেশ, তোমরা ভেবেছো যে যা খুশি তাই করবে, খবরদার,
এই যে ধমক দিয়েছে আনোয়ার হোসেন মঞ্জু, কিংবা এই যে জাতীয় পার্টির এরশাদের ভাইয়ের নেতৃত্বে যে জাতীয় পার্টি, তাদের দিকে যাবে। এই কারণে প্রথমে কিন্তু তারা আনিসুল হকের নেতৃত্বে জাতীয় পার্টিটাকে প্রথমে ভাঙলো, এরপরে তারা এখন পার্টি অফিস আক্রমণ করে নুরুকে এমন ভাবে পেটালো যে নুরু তো আসলে জুলাই আগস্টের আন্দোলনের একজন যোদ্ধা এবং অন্যতম যোদ্ধাদের একজন। জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের যোদ্ধা সে, ওই সময় সে গ্রেপ্তার হয়েছিল। সো নুরুকে মারলে জনগণের সেন্টিমেন্ট জাতীয় পার্টির বিপক্ষে যাবে, এই কারণে নুরুকে মূলত ওখানে পাঠিয়েছে জাতীয় পার্টির অফিস আক্রমণ করবার জন্য, এবং আক্রমণ করতে গিয়ে তাকে পেটানো হয়েছে যে একটা জনমত তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে। তাহলে ওই 40% ভোট কিন্তু আর পাওয়ার মতো অন্য কোনো ব্যাংক তাদের নাই। তাহলে ওই 40% ভোট দিতে যাবে না। তাহলে বাংলাদেশে তারা 50% ভোট কাস্টিং দেখিয়ে তারা আগামী নির্বাচন করে ফেলবে। এই একই প্রক্রিয়া কিন্তু আপনাকে আমি একটু বলি, এই যে ডাকসুর নির্বাচনটা হচ্ছে, এই একই প্রক্রিয়ায় কিন্তু ঘটছে। ডাকসুতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি আর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মিনিমাম 40% জয় বাংলার, আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলে মেয়ে, তারা 5 আগস্টের পর থেকে তাদের বহিষ্কার করা হয়েছে, তাদের ক্লাস নাই, তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবং তারা ক্যাম্পাসে নাই। কিন্তু জামাতে ইসলামী তো ছাত্রলীগের ভেতরে প্রবেশ করেছিল। একমাত্র ইসলামী ছাত্র শিবিরের কাছে কারা কারা ছাত্রলীগ করে তাদের তালিকাটা আছে, এবং ওই তালিকার কেউ ভোট দিতে যাবে না, এইটা জামাত নিশ্চিত করবে। এবং ভোরবেলায় জামাত ওই ভোটগুলো, শিবির ওই ভোটগুলো কাস্টিং করিয়ে ফেলবে। এবং ছাত্রদল যে ভাবছে তারা অনেক বড় ভোট ব্যাংকের অধিকারী, তারা জিতে যাবে, আমরা বিস্মিত হব না যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জিতে আসবে। হয় পুরোপুরি প্যানেলে জিতে আসবে, না হলেও একটা মেজর শেয়ার নিয়ে জিতে আসবে। সুতরাং এই যে নৌকার ভোট, এই ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, এটি ডাকসু নির্বাচন কিংবা জাকসু নির্বাচন দিয়ে শুরু করবে, এবং এরপরে তারা এটি জাতীয় নির্বাচনেও এক্সিকিউট করবে। এবং জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এই ভোটগুলো পেতে পারে, এই সম্ভাবনার জায়গা থেকে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে। এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা বাংলাদেশের মাটিতে পুনরায় পাকিস্তান কায়েমের যে রাজনৈতিক ষড়যন্ত্র, সেইটাই এখানে চলমান আছে এবং তারা সেই জায়গাতেই এখনো আছে। জাতীয় পার্টি আজকে কিন্তু সারাদিন কিন্তু এই আলোচনাটা নাই, জাতীয় পার্টি নিষিদ্ধ করার ব্যাপারটা আবার কিন্তু এই আলোচনা কেউ আর নতুন করে বলছে না। তাতে কি এটাকে ড্রপ করতে পারে এই বিষয়টা? আমি আপনার একটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করেই বলতে চাই, সেটা হচ্ছে সেনাপ্রধান যা যা করেছে, সে 5 আগস্ট থেকে শুরু করে এই মানে ধানমন্ডি 32 নম্বর ভাঙা এবং বর্তমান সময়ে সেনাবাহিনী যা করছে, তাদের অফিসার মারা গেছে কিন্তু 5 আগস্টের পরে, 5 থেকে 8 আগস্টের মাঝখানে তাদের একজন অফিসারকে কিন্তু মেরে ফেলা হয়েছে। তার ক্যাপ্টেন, মেজরদেরকে রাস্তাঘাটে অপমানিত করা হচ্ছে, রাজনৈতিকভাবে ঘোষণা দিয়ে ডিজিএফআই এর কার্যালয় ভেঙে ফেলা হবে, এগুলো সমস্ত কিছু করতেছে। সেই হিসাবে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের মানে ভীতু অযোগ্য সেনাপ্রধান বাংলাদেশ পেয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু তার একটি কথার গুরুত্ব আমি এখনো মনে করি আছে, কারণ সে যেই কথাটি বলেছিল যে নির্বাচন হবে এবং অল ইনক্লুসিভ নির্বাচন হবে। এখন ধরে নিলাম অল ইনক্লুসিভে সে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে রাজি না, কারণ সে মনে করে যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে এবং শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে, তাহলে সে যে অপকর্মগুলো করেছে, সে যে ইনডেমনিটি নিয়েছে, এগুলোর বিচার করবে। সুতরাং শেখ হাসিনাকে যদি সে নির্বাচনে আসতে নাও দেয়, মানে বাংলাদেশ আওয়ামী লীগকে,
এরশাদের জাতীয় পার্টিকে কিন্তু সে নির্বাচনে আসতে দিতে বাধ্য। এবং এই যে আলোচনাটা হচ্ছে না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার, এটার একটা অন্যতম কারণ এটা হতে পারে, কারণ আপনার মনে রাখতে হবে যে ক্যান্টনমেন্ট থেকে বন্দুকের নলে জন্ম নেয়া দুটো রাজনৈতিক দল, একটা বিএনপি, একটা জাতীয় পার্টি। এবং বিএনপি চালায় হচ্ছে সাবেক সেনা প্রধানের স্ত্রী, অর্থাৎ বর্তমান সেনা কর্মকর্তাদের ভাবি, আর আরেকজন চালায় সাবেক সেনা প্রধানের রাজনৈতিক দলের যিনি প্রধান জেনারেল এরশাদ, তার আপন ভাই। সুতরাং বিএনপি এবং জাতীয় পার্টি যদি আপনি আর্মি ব্যাকড রাজনৈতিক দল হিসেবে ধরেন, তাহলে বর্তমানে কেন ভবিষ্যতেও যারা নাকি সেনাবাহিনীতে থাকবে তারা তাদের ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া দুটো রাজনৈতিক দলকে তারা সমান সুযোগ দিবে। এবং সেই জায়গা থেকে এটি হতেই পারে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের সব রকম চাপ হয়তো ছোট ছোট এই শিশু রাজনৈতিক দল, জামাত কিংবা ইসলামিস্টরা দিবে, কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারবে না, কারণ সেনাবাহিনীতে জাতীয় পার্টির পক্ষেও অনেক সেনা কর্মকর্তা জওয়ানরা আছে। এটি অন্যতম কারণ বলে আমি মনে করি। ডাকসু নির্বাচনে যদি শিবির পাশ করে আসে, আপনার অপরাজয় বাংলায় থাকবে না ওখানে তাকে হিজাব পরানো হবে? আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি আমাকে তখন থেকে চেনেন, 88 সালে আমি ভর্তি হই এবং 89 সালের ফেব্রুয়ারিতে প্রথম ডাকসু নির্বাচন হয়, যেখানে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ভিপি এবং ডাক্তার মোশতাক জিএস হয়েছিল। তো সুলতান মোশতাক প্যানেলের নির্বাচন আমরা করতে শুরু করলাম সকালবেলা। তখন অলরেডি তফসিল ডিক্লেয়ার হয়ে গেছে, পোস্টার টোস্টার ক্যাম্পাসে লেগে গেছে। আমি বঙ্গবন্ধু হলের ছাত্র, হলে উঠেছি, যেহেতু নির্বাচনে কাজ করতে হবে। তো ওই দিন সকালবেলা আমার ক্লাস শুরু হবে 8টায়, হ্যাঁ 8:15 ক্লাস শুরু হবে। 7:30টার দিকে মধুর ক্যান্টিনে চলে এসেছি নাস্তা করে ক্লাসে যাব। তো ওই সময় মনে আছে আমরা বোধহয় 7 জনের মতো ওখানে অলরেডি পৌঁছেছে, কারণ অত ভোরবেলা ছাত্র নেতারা কেউ আসে না। ছাত্র নেতারা মধুর ক্যান্টিনে আসতো 9টা 10টা এরকম সময়। আমরা এসেছি যে ক্লাসে যাওয়ার আগে নাস্তাটা মধুর ক্যান্টিন থেকে করে ক্লাসে যাব, কলা ভবনে যেহেতু আমার ডিপার্টমেন্ট ছিল। হঠাৎ করে খবর আসলো যে শিবিরের ছেলেরা অপরাজয় বাংলার ওখানে মিছিল শুরু করেছে। আপনি বিশ্বাস করবেন না, আমরা 7 জন, এই 7 জন দৌড়ে যেতে যেতে মধুর ক্যান্টিন থেকে ডাকসু ভবনের পাশ দিয়ে অপরাজয় বাংলার ওইখানে যাওয়ার পথে ছোট ছোট যে গাছ, ওই গাছের ডাল ছিঁড়ে নিয়ে আমরা দৌড়ালাম। এবং ওই 7 জন শিবিরের কয়েকশো ছেলে মিছিল করা শুরু করেছিল, তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে একদম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ওই গেট দিয়ে বের করে দিয়ে আসছিল। এই যে আমাদের সাহসটা ছিল, এই সাহসটা ছিল এবং শিবির যে ভীত ছিল, এর কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি রক্ষা কমিটি বা এরকম একটা পরিষদ ছিল, যেখানে সিদ্ধান্ত ছিল যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবে না। এবং ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে প্রথম উন্মুক্ত মিছিল করলো কিন্তু গত 5 আগস্টে। সুতরাং তারা যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়, তাহলে তারা কি কি করতে পারে এটি আসলে আমরা কেউ এখন স্বপ্নেও কল্পনা করতে পারতেছি না। আমরা আসলে কল্পনা করতে পারি না। অপরাজয় বাংলাকে বোরখা পরিয়ে দিতে পারে, রাজু ভাস্কর্যকে হিজাব পরিয়ে দিতে পারে, এগুলো ঘটতেই পারে। কিংবা রাতের আধারে দুর্বৃত্তরা এসে ভেঙে গিয়েছে বলে এটাকে গুড়িয়েও দিতে পারে। যেই প্রক্রিয়াতে জামাত ইতিহাস মুছে ফেলতে চায়, যেই জায়গাতে দাঁড়িয়ে জামাত নেতারা বলে যে আপনারা ঘুরে ফিরে 54 বছর আগে চলে যাচ্ছেন,
অর্থাৎ বাংলাদেশের শিকড়কে তারা অস্বীকার করে, সেই জামাতে ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করতে পারবে আর কি করতে পারবে না এটি আমরা এখন ভাবতে পারি না। আমরা পরাজিত হয়েছি 5 আগস্টে। 5 আগস্টে বাংলাদেশ পরাজিত হয়েছে, 5 আগস্টে মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে, 5 আগস্টে বঙ্গবন্ধুর চেতনা পরাজিত হয়েছে। এখন এই সব কিছুকে গুছিয়ে বিজয়ের সংগ্রামে নামার জন্য আমাদেরকে একেবারেই আক্ষরিক অর্থে মুক্তিযুদ্ধের মতোই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই কথাটা আপনার আয়োজনে, আপনার এই কি বলে ফজলুল বাড়ির খবর অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, এবং আমি আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতার জায়গা থেকে আমি আপনাকে যা বলছি তা আপনি ভবিষ্যতে মিলিয়ে দেখতে পারবেন। এবং যখন যুদ্ধ শুরু হবে তখন নিশ্চিতভাবে আমি ওই যুদ্ধে একজন যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করব। তখন আপনার এই চ্যানেলে তখন কথা বলার মতো সুযোগ বা সময় থাকবে কিনা জানি না, কিন্তু আজকে যা বলে রাখছি, আপনি সময়ের সাথে সাথে আপনি এর আক্ষরিক অর্থে প্রত্যেকটি ঘটনার প্রমাণ আপনি পাবেন। এবং আমি এইটুকুও নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশ 5 আগস্টে পরাজিত হয়েছে, সেই বাংলাদেশটা খুব দ্রুত বিজয়ী হবে। কারণ তারেক জিয়ার পাপের কারণে 21শে আগস্ট এবং ওই যে 10 ট্রাক অস্ত্র মামলা, এই পাপের সঙ্গে সে জড়িত বলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল থাকতে পারল না। পাকিস্তানের সাথেই তাদেরকে যেতে হচ্ছে। তারা কোনোভাবেই আমাদের বন্ধু রাষ্ট্র যারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল তাদের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ তো রাখতেই ব্যর্থ হলো, বরং বন্ধুত্বের জায়গাগুলোকেও নষ্ট করলো। আর শেখ হাসিনা বেঁচে আছে, এই বেঁচে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি 5 আগস্টে 15 আগস্টের মতো কোনো ঘটনা ঘটতো 1975-এর মতো, তাহলে আওয়ামী লীগ তো 6 বছরের মাথায় রাজনীতিতে ফিরে এসেছিল। 75-এর পরে 81 সালেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসে, এবং 87-এর নির্বাচনে কিন্তু 37% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। তার মানে আওয়ামী লীগের ভোট ব্যাংক যেটা 70-এর নির্বাচন থেকে ছিল, সেই ভোট ব্যাংকটাকে শেখ হাসিনা কাজে লাগিয়েছে, জনগণকে সম্পৃক্ত করেছে। তারপরে 96-তে ক্ষমতায় এসেছে, 2001-এ ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনে জয়ী হতে পারে নাই, 2004-এ তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তিনি বেঁচে গেছেন। ঠিক একইভাবে এই যে 5 আগস্ট উনি বেঁচে গেলেন, তার হাত ধরেই বাংলাদেশটা আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফেরত আসবে। এবং ওনার সাহস সম্পর্কে যাদের বিন্দুমাত্র শঙ্কা আছে তাদেরকে শুধু বলি যে শেখ হাসিনাকে কোনো ভয় দেখিয়ে আটকে রাখার ক্ষমতা কারো নেই। পৃথিবীর বুকে যুগে যুগে এরকম রাজনীতিবিদ খুব কম আসে। অনেকে বলে মাওলানা ভাসানীর কথা, তিনি মুক্তিযুদ্ধের একজন নেতা ছিলেন। অনেকে শেরে বাংলা একে ফজলুল হকের কথা বলে, অনেকে তাজউদ্দিনের কথা বলে, বঙ্গবন্ধুর পাশাপাশি এদের নাম উচ্চারণ করতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী মাওলানা ভাসানী মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেন নাই, বরং মুক্তিযুদ্ধ নামক একটি যুদ্ধের বিপরীতেই তিনি অবস্থান নিয়েছিলেন। আমরা আজকে আসম আব্দুর রবের কথার মাধ্যমে কিন্তু জানতে পারি, কারণ তারাই গিয়েছিল মাওলানা ভাসানীর কাছে। মাওলানা ভাসানী অস্বীকার করেছিল এবং একমাত্র বঙ্গবন্ধু তার নেতৃত্বে এই বাংলাদেশটা ঘুরে দাঁড়িয়েছিল, স্বাধীন হয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই এই বাংলাদেশটা আবার ফিরে আসবে। কিন্তু সেই ফিরে আসা বাংলাদেশে আমরা আওয়ামী লীগের কাছ থেকে ওইটুকু নিশ্চয়তা চাই যে তারা ভোটের রাজনীতির হিসাব মিলাতে গিয়ে ইসলামিস্টদেরকে কখনো আর সুযোগ দিবে না। তাদেরকে রাজনৈতিকভাবে স্পষ্টতই ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে অবস্থান নিতে হবে। ভোটের ইকুয়েশনে আওয়ামী লীগ যতই হেফাজতে ইসলামের ভোটের কথা চিন্তা করে তাদেরকে পাশে রাখুক না কেন, এরকম অনেক 5 আগস্টে এরাই পেছন দিক থেকে
আওয়ামী লীগকে ছুরিকাঘাত করবে। সুতরাং আওয়ামী লীগের উচিত বন্ধু নির্ধারণ করা, বন্ধু রাজনৈতিক দলগুলোকে নির্ধারণ করে ছোট ছোট রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ এই প্রশ্নে আপোষ করে না, তাদেরকে সাথে নিয়ে একটা বৃহত্তর ঐক্য তৈরি করা এবং তারপরে যুদ্ধের ডাক দেয়া। এবং এই যুদ্ধটা যেটা বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই স্বাধীনতার সংগ্রামটা 1971 শেষ হয়েছে, কিন্তু 5 আগস্টে আমাদের স্বাধীনতা পরাজিত হয়েছে। স্বাধীনতাকে মুক্তির সংগ্রাম হচ্ছে এখনকার সংগ্রাম। এবং সেই সংগ্রামে আমি শুধু না, আমরা যারা নাকি মনে করি বাংলাদেশটা মুক্তিযুদ্ধের বাংলাদেশের জায়গাতে থাকা উচিত, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেই বাংলাদেশটা শেখ হাসিনার হাত ধরেই হবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই কারণে আমরা তার নেতৃত্বের জন্য কিংবা তার ডাকের জন্যই আমরা অপেক্ষা করছি। এমন কোন সংগ্রাম নাই যে সংগ্রামে আমি রাজপথে থাকিনি, আর আমার উপরে নির্যাতনের এমন কোন খড়গ নাই যা নেমে আসেনি। আমি পুলিশের রিমান্ডে থেকেছি, ডিবির রিমান্ডে থেকেছি, র্যাবের রিমান্ডে থেকেছি, সিআইডির রিমান্ডে থেকেছি, তারপরে সেনা রিমান্ডে থেকেছি, সব রিমান্ডে থাকার অভিজ্ঞতা আছে, জেলখানায় থাকার অভিজ্ঞতা আছে, জেলখানায় অসুস্থ হয়ে হাসপাতালে থাকার অভিজ্ঞতা আমার আছে, রাজপথে মার খাওয়ার অভিজ্ঞতা আছে, হাত পা থেতলে দিয়েছে মেরে রাজপথে পুলিশ। এই সকল অভিজ্ঞতা নিয়ে রাজনৈতিক কর্মী হিসেবেও আমার একটা শপথ আছে, এবং সেই শপথের সঙ্গে সংস্কৃতি কর্মীদেরকে সম্পৃক্ত করে আমি আগামীর লড়াইটা লড়তে চাই। আর আপনার মতো অনেক সাংবাদিক যারা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, আপনাদের প্রতি শুধু আমরা কৃতজ্ঞ থাকবো না, আপনি নিশ্চিত থাকেন যেদিন বাংলাদেশ জয়ী হবে সেদিনও আপনাদের নাম স্বর্ণাক্ষরেই লেখা হবে। এই মুক্তিযুদ্ধটা আপনার এবং আমার এবং আমাদের। আকামুল্লাহ, সরকার খুব তড়িঘড়ি শেখ হাসিনার বিচারের একটা রায় বের করে কাজ শুরু করেছে, এবং আজকে সাবেক আইজিপি রাজসাক্ষী হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। আপনি লক্ষ্য করেছেন বিষয়টা? হ্যাঁ, লক্ষ্য না করার কোনো কারণ নেই। আপনি তার আগের, মানে যেই দিন এই সাক্ষীর বিষয়টা আসলো, মানে আজকে আসলো, গত পরশুদিন কিন্তু এই আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল সাহেব কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। আগামী সরকার এসে বিচার করবে কি করবে না, এটির অনিশ্চয়তার কারণে তারা তাড়াহুড়া করে বিচার করছে, এবং এই বিচার করতে গিয়ে অনেক নিয়ম কানুন ফলো করা যাচ্ছে না। আচ্ছা, আপনি একজন লয়ার, আপনি রাষ্ট্রপক্ষের লয়ার, বিচার ব্যবস্থা স্বাধীন, তাহলে আপনি কিভাবে নিশ্চিত করেন যে আপনি তাড়াহুড়া করে করছেন বিচার করার জন্য? তার মানে বিচারক কি রায় দিবে এটা আপনারা লিখে নিয়ে তারপরে আপনারা এই বিচার প্রক্রিয়া শুরু করেছেন, এবং সেই বিচার প্রক্রিয়াতে কিছু অনিয়ম আছে, এটা আপনারাই স্বীকার করছেন। আপনি তো জানি এটা পুরোটাই অনিয়ম, পুরোটাই মিথ্যা, পুরোটাই অপবাদ, পুরোটাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, পুরোটাই শেখ হাসিনার অন্যতম অপরাধ কি জানেন বাড়ি ভাই? শেখ হাসিনার অন্যতম অপরাধ, উনি যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন এবং বিচারের রায় কার্যকর করেছিলেন। ওনার অন্যতম অপরাধ, উনি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিলেন, বিচারের রায় কার্যকর করেছিলেন। ওনার অন্যতম অপরাধ, উনি ক্ষমতায় না থাকা অবস্থায় 2টা ইন্ডেমনিটি হয়েছে। একটা ইন্ডেমনিটি জিয়াউর রহমান দিয়েছে 75-এর 15 আগস্টের, আরেকটা ইন্ডেমনিটি অপারেশন ক্লিন হার্টের খালেদা জিয়া দিয়েছে। এই দুটো ইন্ডেমনিটি, একটা 96-এ শেখ হাসিনা ক্ষমতায় এসে ওই ইন্ডেমনিটি বাতিল করে, অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতি থেকে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার সংস্কৃতিতে তিনি ফিরে আসেন। আরেকটা 2002-এর অপারেশন ক্লিন হার্টের যে ইন্ডেমনিটি, সেটা তিনি বাতিল করেন 2008-এ ক্ষমতায় এসে। সুতরাং শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন বাংলাদেশে, আর সামরিক বাহিনীর বন্দুকের নলে যারা ক্ষমতা নেয় কিংবা যারা যুদ্ধাপরাধী তারা বিচার ব্যবস্থাকে পঙ্গু করে দেয়। এই প্রধান বিচারপতিকে মব করে বসানো হয়েছে।
এই বিচারপতিদের প্রত্যেকের রাজনৈতিক আদর্শ আছে। এই কৌশলী ওই যুদ্ধাপরাধীদের যখন বিচার হয়েছে, তিনি আসামিদের লয়ার ছিলেন, আসামিদের পক্ষের উকিল, এবং এখনো তিনি ওই পক্ষের উকিল আছেন। যাদের বিচার চলছে তাদের উকিল তিনি, আর তিনি এখানে কৌশলী। সুতরাং বিচার, এইখানে যে বিচার হচ্ছে, সেই বিচার অন্ধও জানে, বোবাও জানে, কালাও জানে যে এই বিচার একটি প্রহসনের বিচার হচ্ছে। এবং আপনি তো শত শত রাজনৈতিক মামলার বাদী এবং আসামিদের এই স্টেটমেন্ট দেয়া, এবং তারপরে যখন নাকি পরিবেশ ঠিক হয় তখন তাকে জোর করে এই স্টেটমেন্ট দেয়ানো হয়েছে, এটার কত সংবাদ আপনার কাছে আছে? কত লক্ষ, ওই লক্ষ লক্ষ স্বীকারোক্তির একটি স্বীকারোক্তি হচ্ছে এই পুলিশের আইজির স্বীকারোক্তি। এর বাইরে কিছু না। এটি একদমই খেলা, এবং তারা যে আগুন নিয়ে খেলতেছে এটা আসলে বুঝতেছেন। সত্যিকার অর্থে তারা আগুন নিয়ে খেলতেছে। শেখ হাসিনাকে, আমি নিজে শেখ হাসিনার সঙ্গে 11টি হত্যা মামলার আসামি। জননেত্রী শেখ হাসিনার নামে মামলা হয়েছে 300-র অধিক, তার মধ্যে আমি একজন সংস্কৃতি কর্মী, এবং 2019-এর পর থেকে আওয়ামী লীগের কোনো উপকমিটিতেও আমি নাই। আমি রাজনীতিটা করেছি, করছি এবং করব, কিন্তু আওয়ামী লীগের কোনো কমিটিতে আমি নাই। আমাকেই 11টা মামলা দিয়েছে। আপনি বুঝতেই পারেন যে কাকে কাকে বাদ। আপনার সাংবাদিকদের কাকে কাকে দিয়েছে দেখেন আপনি। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল। সাংবাদিকরা যে কথা বলে তার চাকরি নাই। সময় আজকে গিয়ে এই টিভি বন্ধ করে দেয়, কালকে গিয়ে ওই টিভি দখল নেয়, পত্রিকা দখল নিয়ে নিচ্ছে। এখন আর সাংবাদিকরা কেউ কথা বলে না। সাহস করে যে 2-4 জন কথা বলছে তাদেরকেও হত্যা করার কিংবা অ্যারেস্ট করার হুমকি কিন্তু দেয়া হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু তারপরেও যারা সাহস করে কথা বলছে তাদেরকে সাধুবাদ জানাই। এই পুরো বিচারিক প্রক্রিয়াটা একদমই প্রহসনের বিচারিক প্রক্রিয়া। এবং ডক্টর ইউনূস তো প্রথমেই তো বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে, সংবিধান ধরে শপথ নিয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। কোন সাজাপ্রাপ্ত আসামি সাজা মওকুফ হওয়ার আগে, সাজা বাতিল হওয়ার আগে সে তো মন্ত্রী হতে পারবে না, সে তো নির্বাচন করতে পারবে না। একে অনির্বাচিত, তারপরে সংবিধান ভঙ্গ করে, আইন ভঙ্গ করে আপনি হলেন। হওয়ার পরে সব মামলা বাতিল করলেন, আপনার সমস্ত সুদ মওকুফ করলেন, আপনি একটা ইউনিভার্সিটি নিলেন, একটা আদম ব্যবসার লাইসেন্স নিলেন, একটা ব্যাংক তো আপনার ছিলই, এরপরে আপনি ডিজিটাল পে মানে একটা ডিজিটাল ব্যাংক নিলেন। সব টপ নিয়ে এখন আপনি শেখ হাসিনার বিচার করতে বসছেন। করেন ভাই, কয়দিন? আপনাকেও জনগণের কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। ইউনূস সাহেব ক্ষমা পাবে না, এবং ইউনূসকে যারা সহযোগিতা করছে তারা পৃথিবীর কোথাও গিয়ে নিরাপদে থাকতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে আপনাকে শুধু এইটুকু বলতে পারি, 75 বছরের পুরনো একটি রাজনৈতিক দল, এবং বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল যার পৃথিবীর প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা দেশে একটি করে বাংলাদেশ আওয়ামী লীগের শাখা আছে। নিউ ইয়র্কের মাহফুজের উপদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড, ডক্টর ইউনূস সেই নিউ ইয়র্কেই তো তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়ে গিয়েছে 1 বছর আগে। আর 1 বছরের মাথায় কিন্তু ওই মাস্টার মাইন্ড ধাওয়া খেয়েছে, এবং এই ধাওয়া কিন্তু চলমান থাকবে। লন্ডনে শফিক, এই যে প্রেস সেক্রেটারি ডাস্টবিন শফিক, তাকে কিন্তু ধাওয়া দিয়েছে। এই ধাওয়া কিন্তু চলমান থাকবে। বাংলাদেশের মাটিতে তো তারা থাকতেই পারবে না, পৃথিবীর কোথাও গিয়ে এই ষড়যন্ত্রকারীরা আর নিরাপদে থাকতে পারবে না। আর যেহেতু বর্তমান প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে ছোট ছোট কিছু বাম রাজনৈতিক দল কিংবা জাতীয় পার্টির একটা অংশ বা 2টা অংশ
এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এরাই যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, সুতরাং তাদের ঐক্যবদ্ধ শক্তির সামনে বাকিরা একদমই ম্রিয়মান হয়ে যাবে। লড়াইটা কঠিন হবে, কিন্তু ওই শক্তি থাকবে না, থাকতে পারে না। কারণ বাংলাদেশের আপনি যতই